রিয়াজ, বিপর্যস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং বানভাসীরা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কি না, কি তথ্য আছে আপনার কাছে? আসার কথা হচ্ছে সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি এবং রোদ উঠেছে সাতকানিয়ায়, যার কারণে পানি কমতে শুরু করেছে গতকাল রাত থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই এখন যে পরিমাণ পানি দেখা যায় তার চেয়ে অন্তত 1 ফিট বেশি পানি ছিল বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন, যার কারণে তারা যেতে পারছেন। এই রাস্তাটিতে এর আগেও হাঁটে চলার করার সুযোগ ছিল না দুদিন আগেও, সেটি এখন সবাই স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতে পারছেন, যদিও এখন পর্যন্ত মোটামুটি হাঁটুর কিছুটা নিচে পানি রয়েছে। তবে ঘরবাড়ি যেগুলো রয়েছে ভিতরে, সেই ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করায় এই যে আমার সামনে যে আশ্রয়কেন্দ্রটি রয়েছে কেউচিয়া উচ্চ বিদ্যালয়, সেই আশ্রয়কেন্দ্রের মানুষরাও তাদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেও দুটি পরিবার এখান থেকে চলে গেছে এবং তারা বলছেন যেহেতু আসলে ঘরে পানি উঠে গিয়েছিল, থাকার কোনো ব্যবস্থা ছিল না, সেই কারণে তারা আশ্রয় নিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে বা বিভিন্ন বিদ্যালয়তে যেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল সেখানে। এখন যেহেতু পানি নেমে গেছে বা সুতরাং বাড়ি ঘরও ঠিক করার বিষয় রয়েছে, সেই ক্ষতিগ্রস্ত আসবাবপত্র বিছানা চাদর যেগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করার একটা বিষয় রয়েছে, সেই কারণে তারা চলে যাচ্ছেন। পাশাপাশি নিরাপত্তার বিষয় তো রয়েছেই। আর ত্রাণ সামগ্রী আসলে যাওয়া শুরু করেছে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন এলাকায় 17টি ইউনিয়নের প্রায় প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু এটি একটি পুরোটাই প্লাবিত হয়ে গেছে, সেই কারণে পায়ে চলার যেহেতু কোনো ব্যবস্থা নেই, এখন পর্যন্ত গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পানির নিচে, সেই কারণে নৌকা নিয়েই যেতে হচ্ছে এবং যেতে কিছুটা সময় লাগছে, যার কারণে কোনো কোনো এলাকায় ত্রাণ হয়তো একাধিকবার পেয়েছে, আবার কোনো কোনো এলাকায় হয়তো এখন পর্যন্ত পৌঁছায়নি। এমন ঘটনা কিন্তু ঘটেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেনাবাহিনীর সদস্যরাও এসেছেন, তাদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ তৎপরতা তারাও নিয়োজিত রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সংস্থাও তো আছেই। তবে আশা করা হচ্ছে যদি আজকে বৃষ্টি না হয় এবং আজকে আগামীকাল পর্যন্ত দুপুর পর্যন্ত যদি বৃষ্টি না থাকে, যেই পরিস্থিতি সেটি বজায় থাকে, তাহলে হয়তো অনেকটাই নেমে যাবে পানি। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। দর্শক, এবারে প্লাবন পরিস্থিতির খবর জানাতে রাঙামাটিতে যাব। সেখানে রয়েছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, আমরা যেটা জানছিলাম রিয়াজের থেকে যে ওখানে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, আপনি রাঙামাটির অবস্থা কেমন দেখছেন এবং দুর্গত এলাকার বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র কেমন? রাঙ্গামাটিতে গত 8 দিন ধরে যে আপনার প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এখানকার যে নির্মাণাঞ্চলগুলো প্রায় নির্মাণাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে। প্রায় 1,000 লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আজ আজ সকাল থেকে কিন্তু কোটি কোটি বৃষ্টি হলো, বর্তমানে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার পরিবর্তে রাঙ্গামাটি জেলার যেসব দুর্গম এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি এবং বিলাইছড়ির ফারুয়া, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকজন ছিল, সেখান থেকে পানি নামতে শুরু করেছে। তবে দুইটি উপজেলার মধ্যে পানি নামলেও অন্যান্য উপজেলাগুলো যেমন লংদু, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলীর কিছু কিছু এলাকাতে কিন্তু এখনো অনেক লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তাছাড়া কিন্তু ভারতের মিজোরাম থেকে যে পানির স্রোত কিন্তু পাহাড়ি ঢল কাপ্তাই হ্রদে এসে পড়ছে, যার পরিপ্রেক্ষিতে কাপ্তাই হ্রদে পানি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কাপ্তাই হ্রদের আশেপাশে যেসব বসতিগুলো রয়েছে তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু রাঙ্গামাটি জেলাতে 42টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত লোকজন কিন্তু আশ্রয় নেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি। এই পর্যন্ত প্রায় আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 150 শতাধিক লোকজন আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠছে এবং তাদের থেকে দাবি করা হচ্ছে সেখানে যারা রয়েছেন বৃদ্ধ এবং বাচ্চাদেরকে সেখানে খাবার পরিবেশন করা হচ্ছে না বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে।